থানায় আগুন লেগে গেছিল, সেই আগুনে এফআইআর খাতাটা পুড়ে গেছে। যান খাতায় কি আগুন লাগিয়ে দিন। কোনো চিন্তা করবেন না স্যার, এরকম কাজ আমি আগে কত করেছি। শুধু আমার এই কমিশনের কথাটা একটু মনে রাখবেন স্যার। চলে স্যার চলে। শুনুন, আমি এখানে আসার আগে ভগবান জানার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে নগদ 2 লাখ টাকা নিয়ে এসেছি। 1 লাখ টাকা আমি রেখে দিয়েছি, বাকি 1 লাখ টাকাটা আপনাদেরই নিয়ে ধরুন। ওটাকে আমি ছুঁয়েও দেখবো না। নেবেন না? না, আপনি ভুল করছেন স্যার। ওই ভগবান জানার মতো ক্রিমিনালের বন্ধু হয়ে কাজ করছেন। বেশ করেছি, আমি তো আজ এসেছি। ভগবান জানা তো 20-50 বছর ধরে এই কাজ করে যাচ্ছে, তবু সবাই জানে সে খুনি শয়তান। আপনারা কেউ ওই শয়তানটাকে গুলি করে মেরে ফেলতে পারছেন না কেন? কেন আইন আপনাকে সেই ক্ষমতা দেয়নি? ওকে গুলি করে মারলে আপনাকে ফাঁসি কাটে কেন ঝুলতে হবে? এর উত্তর যদি না দিতে পারেন তাহলে এই টাকাটা নিয়ে ন্যায় নীতি আদর্শের কথাটা ভুলে যান। পাপের টাকা স্যার, এটা ঘুষের টাকা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনার কাছ থেকে একটা ধর্মের টাকা বার করুন তো দেখি। হ্যাঁ, একটা কয়েন হলেও চলবে। দিন 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 না দিন। হ্যাঁ, এটা হলো আপনার ধর্মের টাকা, আর এটা হলো আমার পাপের টাকা। এই পাপ আর পুণ্যকে আমি একসাথে মিশিয়ে দিলাম। এইবারে এর থেকে আপনার ধর্মের টাকাটা তুলে নিন তো। আরে নিন নিন স্যার, আরে নিন না। পারবেন না পারবেন না। পাপ পুণ্য কোনোদিন টাকার গায়ে লেখা থাকে না, লেখা থাকে মানুষের মনে। যারা দুর্বল তারাই এই পাপ পুণ্যের ভয় পায়, আর শয়তানরা স্বর্গের সুখ ভোগ করে। আমি সেই স্বর্গের সুখ ভোগ করবো। আমি গুরুধর পণ্ডিত, ইস্ট অর ওয়েস্ট, আই এম দ্য বেস্ট। চলো না গো, আমরা কোথাও একটা হারিয়ে যাই, অনেক দূরে, অনেক অনেক দূরে, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি, আর তুমি সেই চলো না হারিয়ে যায় দুজনে দূরে বহু দূরে, কোন সেই কল্পলোকে সীমানা ছাড়িয়ে যায় সুরে। চলো না হারিয়ে যায় দুজনে দূরে বহু দূরে, কোন সেই কল্পলোকে সীমানা ছাড়িয়ে যায় সুরে। চলো না হারিয়ে যায়। পাখিরা বলছে যেন তোমার আমার কথা, আমরা থাকবো না একটু নীরবতা। পাখিরা বলছে যেন তোমার আমার কথা, আমরা থাকবো না একটু নীরবতা। তোমারই হাতের করে হাতে রেখে, তোমারই হাতের করে হাতে রেখে কাটুক সময় মন ধরে, চলো না হারিয়ে যায় দুজনে দূরে বহু দূরে, কোন সেই কল্পলোকে সীমানা ছাড়িয়ে যায় সুরে। চলো না হারিয়ে যায়। স্বপ্নে দেখলে যাবে সে তুমি
সে শুধু বারে বারে আসে ফিরে সেই কি তুমি দেখি যারে সে কি তুমি, সে শুধু বারে বারে আসে ফিরে সে কি তুমি। হিসেবি মনটা না হোক না হিসেবি, যা কিছু আছে আমার দিলাম তোমায় সবে। হিসেবি মনটা না হোক না হিসেবি, যা কিছু আছে আমার দিলাম তোমার সবে। এ মধুর লগ্ন বধ আসবে কবে, এ মধুর লগ্ন বধ আসবে কবে। মন দিয়ে বাজবে কিশোর চারি চারি, চলো না হারিয়ে যাই চলো না নিয়ে যায় কল্পলতি সীমানা যায় কল্পলতি সীমানা অর্জুন, এই যে অর্জুন, আরে শিগগির চলো, আমার ঘরে পুরুত মশাই এসে বসে আছে। মানে পুরুত মশার সাথে আমার কি সম্পর্ক? আরে বাবা, তুমি বিয়ের ব্যাপারে আমাকে ঠিক করে জানাবে বলেছিলে না? সেই দিনটা ভালো না মন্দ সেটা পুরুত মশাইকে দিয়ে বিচার করতে হবে তো। আরে ও মা, এসব জিনিস এত তাড়াহুড়ো করে হয় নাকি? বিয়ের ব্যাপারে তাড়াহুড়োই করতে হয় রে মা, না হলে দেখবে ছেলেরা ঘুরবে ফিরবে, সিনেমা দেখবে, ফুচকা খাবে, আর বিয়ের কথা বললেই আজ নয় কাল বলে 7 রকম অজুহাত খারাপের। আসলে কি- তাই তো ওদের ধাক্কা দিয়ে কুয়োয় ফেলে দিতে হয়। হ্যাঁ, কুয়ো কুয়ো মানে? আরে কুয়ো হলো বিয়ে, ঘর সংসার, একবার তার মধ্যে পড়লে সারা জীবন হাবুডুবু খাবে, কিন্তু উঠে পালাতে পারবে না। আসলে কি জানেন মাসিমা, আমার একমাত্র বোন হলো এই সাথী। ওর অন্ধকার জীবনে একটা আলোর ব্যবস্থা না করলে আমি কি করে বিয়ে করবো আপনি বলতে পারেন? তোমার এই কথার উপর আমার আর কিছু বলার নেই অর্জুন। মাসিমা, 2 বছরের মেয়েকে কোলে নিয়ে আমি আমার স্বামীর ঘর ছেড়েছিলাম, আর তারপর থেকে শুধু একটাই চিন্তা, কবে একটা ভালো ছেলের হাতে ওকে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারবো। তাই হয়তো সাথীর কথাটা আমার মাথাতেই আসেনি। আমার কথা তো ভেবে আর দাদার বিয়েটা আপনি বন্ধ রাখতে পারেন না কাকিমা? বন্ধ থাকবে কেন, বন্ধ থাকবে কেন? আমরা সবাই মিলে আগে তোর বিয়েটা এনজয় করব। ভগবান যদি আমার কপালে বিয়ের সুখ লিখে থাকে, তাহলে ভগবানের নিয়মেই তা সত্য হবে। তার জন্য পৃথিবীর অন্য কাজ কি বাধা হয়ে পড়ে থাকবে নাকি? তবু তোর বড় ভাই হিসেবে আমারও তো একটা স্বাদ আহ্লাদ আছে রে। তোর নিজের সংসারে বধূর সাজে তোকে মহারানীর মতো বসে থাকতে দেখবো, এই যে আমার কত কালের স্বপ্ন রে বোন। মানুষের তো কত স্বপ্ন থাকে রে দাদা, সাথী? সব স্বপ্ন কি সত্যি হয়ে বাস্তবের মাটিতে নেমে আসে না? সাথী, স্বপ্ন কখনো এমনি এমনি পূরণ হয় না সাথে, সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব মানুষকে নিতে হয়, তার জন্য মনে প্রাণে চেষ্টা করতে হয়। আমার জীবনটা তোদের মতো অত সহজ সরল পথে চলবে না রে। সমাজ সংসারের কোনো অঙ্ক দিয়ে সে পথটা কেউ তৈরি করতে পারবে না। তুই সবসময় অমন কথা ভাবিস কেন রে সাথে? আমি না ভাবলেও আমার জীবনের ছবিটা কখনো বদলে যাবে না, বরং আপনারা সবাই মিলে ভাবলে আমার নিজেকে এই সংসারের বোঝা বলে মনে হবে। সাথী, এসব তুই কি আজে বাজে কথা বলছিস? আমি একদম ঠিক কথা বলছি। সাথী। আমি যদি তোদের বাধা হয়ে যদি না দাঁড়াই, তাহলে তোরা কেন তোদের পথে চলতে পারছিস না? কেন ওই ভগবান জানার বিরুদ্ধে আন্দোলনে নামতে পারছিস না? আন্দোলন করে কোনো লাভ নেই সাথী। ওই ভগবান জানা হাসতে হাসতে তুফানকে খালাস করে এনেছে। তা আমি জানি, তাই তো তোমাদের লড়াইটাকে আরো ছড়িয়ে দিতে হবে, গ্রামের মানুষকে তোমাদের পাশে টানতে হবে। কেউ আসবে না, তাই তো তুফান ছাড়া পাওয়ার পরেও এখানকার মানুষ চুপ করে ঘরে বসে আছে। না আদিত্য না, মানুষ সব জানে, সব বোঝে, আর এটাও বোঝে যে বিপদে পড়লে কোনো পুলিশ প্রশাসন তাদের পাশে এসে দাঁড়াবে না, তাই হয়তো সেই ভয়ে প্রতিবাদী হতে সাহস হয় না। তাহলে আমরাই বা কেন তাদের জন্য নিজেদের জীবনটাকে বিপন্ন করব? সেই জন্যই নেতাজি ক্ষুদিরামের অসমাপ্ত কাজটা তোমাদের শেষ করতে হবে, আবার নতুন করে একটা পথ তৈরি করতে হবে। সেটা 2-4 জন মিলে কিছু করা যায় না সাথী? সম্ভব আদিত্যদা, সম্ভব। ভেবে দেখো তো, 2-4 জন মানুষ বা 200 জন মানুষ রক্ত ঘাম ঝরিয়ে একটা আস্ত ব্রিজ তৈরি করে, আর সেই ব্রিজের উপর থেকে লক্ষ লক্ষ
মানুষ নদী পার হয়ে যায়। তাহলে এইভাবে তোমরাই ঘরের খেয়ে বোনের মোস্তারাও, আমি কিন্তু তোমাদের পাশে থাকতে পারবো। এই আদিত্য, তুই কি আজে বাজে কথা বলছিস? ঠিকই বলেছি। কি বলছিস তুই? অফিস থেকে আমাকে আসামে বদলি করে দিয়েছে, 7 দিনের মধ্যে আমাকে আসামে চলে যেতে হবে। আদিত্য, তুমি চলে গেলেও ভগবান জানার বিরুদ্ধে যে লড়াই চলছে সেটা কিছুতেই বন্ধ হবে না। আমিও সেটাই চাই। তবে তুফান খালাস পাওয়ার পরেও এখানকার মানুষকে যখন চুপ করে থাকতে দেখি, মনটা না ভীষণ হতাশ হয়ে যায়। হতাশ হবার তো কিছু নেই। মনে রাখবে, শয়তানরা সবসময় জয়ী হতে পারে না। শেষ যুদ্ধে জয় হয় শুধু সত্যের। ঠিক বলেছিস সাথী, তুই ঠিক বলেছিস। ওই ভগবান জনক আমি জেল খাটিয়ে থাকবো, শুধু যদি একবার বিশ্বনাথ মন্দিরের সেই ফাইলটা আমি একবার খুঁজে পাই। অর্জুন, ফাইলের সন্ধান আমি পেয়ে গেছি অর্জুন। মেসমশাই, কি বলছো বাবা? তুমি এই ফাইল পাবে কোথায়? বড় যাওয়ার কদিন আগে বিশ্বনাথ আমাকে একটা ফোলিও ব্যাগ দিয়ে বলেছিল, এটা যত্ন করে রেখে দেবেন দাদা, আমি পরে একদিন এসে নিয়ে যাব। মেসমশাই, হ্যাঁ বাবা, সেদিন আমিও তোমার পাশেই ছিলাম। তারপর ওই ব্যাগটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। আজ হঠাৎ মনে করতে ব্যাগ খুলে দেখি এই ফাইল। দেখি দেখি দেখি। অর্জুন, অর্জুন, এই তো হ্যাঁ, এই শয়তানটা সমস্ত বেআইনি মদের কারখানা, সমস্ত কাগজপত্র, সমস্ত তথ্য প্রমাণ সবকিছু সাজানো আছে। অর্জুন, দাও আমাকে, দাও আমাকে, দাও আমাকে। হ্যাঁ, এই তো সেই ফাইল। আমি আজ এই ফাইল নিয়ে ওর হেড অফিসে যাব। খুব সাবধান অর্জুন, গুণাক্ষরে ওরা যদি কিছু জানতে পারে, তাহলে বিশ্বনাথের মতন তোমার উপরে যে হামলা হতে পারে। মরতে আমি ভয় পাই না মেসমশাই, মরতে আমি ভয় পাই না। আমার একমাত্র চিন্তা, আমি না থাকলে আমার এই হতভাগিনী বোনটাকে কে দেখবে মেসমশাই? ভেবো না অর্জুন, আজ থেকে সাথীর সমস্ত দায় দায়িত্ব আমার। মেসমশাই, হ্যাঁ বাবা, আমি অনেক দিন ধরে ভেবে রেখেছি আদিত্যর সঙ্গে বিয়ে দিয়ে সাথীকে আমার ঘরের বউ করে নিয়ে যাব। দেখো অর্জুন, দেখো, ভগবান যেমন সমস্যা তৈরি করেন, তেমনি তিনি আবার সব সমস্যা সমাধানের ব্যবস্থাও করে রাখেন। আদিত্য আসাম যাওয়ার আগে ওর বিয়ে দিয়ে সাথীকে আমার ঘরে নিয়ে যেতে চাই। অবশ্য তোমার যদি আপত্তি না থাকে। আপত্তি কি বলছেন মেসমশাই? আপত্তি কি বলছেন? আদিত্যর মতো ছেলে যদি আমার এই অভাগিনী বোনটার হাত ধরতে চায়, তাহলে সারা জীবন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো মেসমশাই, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কিন্তু কি জানেন মেসমশাই, আচ্ছা উপমা, 7 দিনের মধ্যে এত বড় একটা কাজ আমি কি করে করবো বলতে পারেন মাসিমা? কোনো আরম্ভ আয়োজনের দরকার নেই অর্জুন। তবে আগামীকালই একটা শুভ দিন আছে, আমরা এই 3 পরিবার মিলে শুভ কাজটাকে সার্থক করে। মেসমশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমার ঘরে পুরুত মশাই এসে বসে আছেন। আপনি আসুন আমার সঙ্গে ঠাকুর মশাইয়ের কাছে, ফর্দ নিয়ে আমরা সবাই মিলে বিয়ের কাজে লেগে পড়ি। আড়ম্বর কম হলেও আয়োজনের কোনো ত্রুটি হবে না। আরে দাঁড়াও মা, দাঁড়াও। আরে বাবা, আনন্দের ছুটি, তুমি যে আসল মানুষ দুটোর কথাই ভুলে যাচ্ছ। সাথী আর আদিত্যদা কি চাই সেটা তো আমাদের জানা দরকার। একটু বরং চলো আমরা দুজন গিয়ে দেখি, ওদিকে আয়োজন করার ব্যবস্থা করি, আর ওদের দুজনকে একটু একা কথা বলতে দাও। চলো মা, আয় বোন, আমার কাছে আয়। ওরে বোন, তোর যদি কিছু বলার থাকে, তুই তোর সমস্ত মনের কথা মন প্রাণ খুলে তুই আদিত্যকে বল। হ্যাঁ ঠিক আছে, আমরা চলি। হ্যাঁ চলুন মেসমশাই, চলুন। ওরা কথা বলো, আমরা একটু ভেতরের ঘরে যাই। আসুন। আমি শুধু আদিত্যদার কাছে একটাই কথা জানতে চাই, তিনি কি এইভাবে দাদার বন্ধুত্বের দাম মেটাচ্ছে, নাকি আমাকে অন্ধ প্রতিবন্ধী বলে আমাকে এইভাবে উদ্ধার করছে, দয়া করে উদ্ধার করছে? দুটোর কোনোটাই নয়। তোমার মনের অন্ধকার না থাকলেও তোমার মনের আকাশে কোনো অন্ধকার নেই। তোমার সেই মনটাকেই আমি এতদিন ধরে ভালোবেসেছি। আদিত্যদা, হ্যাঁ আজ সাথী, এই শুভ আমার মনের মণিকোঠায় তোমাকে নেই চিরকাল কাটাতে চাই। আজকের এই শুভক্ষণে তোমাকে একটিবার দেখতে ইচ্ছা করছে আদিত্যদা, কারণ তুমি আমার জীবনে সেই রহস্যময় আলো, যে আলো আমার অন্ধকার জীবনে একটা আলোর পথ দেখাবে। তাহলে এসো সাথী, এসো, আমার হাতে হাত রাখো আর আমার সাথে বলো। কি?
যদি জীবনে কখনো আসে, রইব দুজনাই সেদিন পাশে পাশে। মনে কখনো আসে, রইব দুজনাই সেদিন পাশে পাশে। চলে যাব। এ তুমি কি বলছো সোনিয়া? তুমি চলে গেলে তো আমাদের দলটাই বন্ধ হয়ে যাবে। আরে বাবা, দুদিন পরে যদি তুমি পুলিশে ধরা খাও তখন তো দলটা এমনিই বন্ধ হয়ে যাবে। আর তখন লোকে কি বলবে জানো? বলবে সোনিয়ার কোনো চাহিদা নেই তাই দলটা বন্ধ হয়ে গেল। তার আগে তুমি আমাকে ছেড়ে দাও তুফান। না 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 না, দল বন্ধ হয়ে গেলেও আমি তোমাকে ছাড়তে পারবো না। কেন? তুমি আমাকে ধরে রেখে কি করবে? শোকেশে সাজিয়ে রাখবে? তুমি এর মধ্যেই আমার মনের শোকেশে জায়গা করে নিয়েছো সোনিয়া। তুফান, অমন করে বলো না। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই যে আমার মনটা তোমাকে আমি দিয়ে ফেলেছি। আর তাই তো তোমার কথা আমি না বলতে পারিনি। আমি তোমার কথা মতো এখানে চলে এসেছি, কিন্তু আমি এইসব এখন ভুলে যেতে চাই তুফান। কেন সোনিয়া? আমাদের ভালোবাসায় কিসের বাধা? আরে বাবা, তুমি এসব বুঝবে না। তুমি জানো না সমাজের মানুষের কাছে আমি কি করে বলবো আমার ভালোবাসার মানুষটা 2 নম্বরই পয়সা রোজগার করে। আরে সব ব্যবসায় 2 নম্বরই থাকে সোনিয়া। তাও আরে বাবা, সেই 2 নম্বরই ব্যবসার তো একটা স্ট্যান্ডার্ড থাকবে নাকি? কেন তোমরা সামান্য চুন, বালি, কয়লা এবং চোরাই মদের ব্যবসা করবে? আরে এই গ্রাম বাংলায় পড়ে থাকলে আর কিসের ব্যবসা করব বলতে পারো? আরে বাবা, আমার হাত ধরে উপরে উঠে এসো। দিল্লি, বোম্বাই, দুবাই, ব্যাঙ্গালোর এইসব জায়গায় যাবে, ব্যাংক জালিয়াতি করবে, সোনা হিরে এসবের ব্যবসা করবে মদের বদলে। তুমি সত্যি বলছো সোনিয়া? হ্যাঁ। আরে বাবা, তুমি জানো না এখন যে ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে? ডিজিটাল ভিলেন হও, ডিজিটাল ভিলেন। ডিজিটাল ভিলেন? হ্যাঁ, তা নয় তো কি। তখন দেখবে তোমার সাথে এই যে ছিচকে চোর পুলিশেরা না তোমার সাথে কথা বলতে ভয় পাবে। তুমি তখন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে ওঠা বসা করবে। কিন্তু মুশকিলটা কি জানো? আমার বাবার বয়স হয়েছে তো এইসব কথা ভাবতেই পারে না। আরে বাবা, তাই বলছি। তোমার বাবাকে বসিয়ে দিয়ে তুমি ব্যবসাটা নিজের হাতে তুলে নাও। বাবাকে বলো বাড়িতে বসে বসে গীতা পাঠ করুক। তুমি সত্যি বলছো? তুমি? আরে বাবা, এত বয়স হয়ে গেল তবুও তোমার বাবা তোমাকে ব্যবসাটা করে দিচ্ছে না। কেন জানো? কারণ তুমি যে এখনো ভেরুয়া হয়ে বসে আছো। হ্যাঁ, তোমাকে যে বাঘের বাচ্চা হতে হবে, বাঘের বাচ্চা। পাশে থাকলে আমি সব পারবো সোনিয়া। তখন সেটা যদি পারো তুমি আমার ভালোবাসাটাও পাবে। তুমি সত্যি বলছো সোনিয়া? তুমি সত্যি আমাকে ভালোবাসো? বাসি গো বাসি, তুমি যে আমার প্রাণ ভোমরা। ভোমরা রে ভোমরা, ভোমরা রে ভোমরা, তুই যে আমার ভোমরা। দিল 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 দিবানা, তন মন है तुम्हारा। दिल 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 दीवाना, तन मन है तुम्हारा। कबल जागिर दिशी, তোমায় ভেসে ভেসে, কবল জাগির দিশি, তোমায় ভেসে ভেসে।
जब तक है जीना है हम दोनों हमारे, जब तक है जीना है हम दोनों हमारे। मक्खी रानी दिल की रानी, मक्खी रानी दिल की रानी, घुमरा रे घुमरा তুই আমার ঘোমরা, दिल दिल दीवाना, घुमरा रे घुमरा। मक्खी रानी दिल की रानी, मक्खी रानी दिल की रानी, घुमरा रे সত্যি বলতে কি জানো সোনিয়া, তুমি আসার পর থেকে জানো আমি আস্তে আস্তে একটু একটু মানুষ হয়ে উঠছি। কেন হবে না বলো তো? একটা মেয়ে মানুষকে রকেট হয়ে একেবারে চাঁদে তুলে দিতে পারে, আর তার আগে তোমাকে যে তোমার বাবার খাঁচা ভেঙে বেরিয়ে আসতে হবে। মনে রেখো, তোমাকে যে ডিজিটাল ভিলেন হতে হবে, ডিজিটাল ভিলেন। হ্যাঁ, ভোমরা রে ভোমরা, দিল দিল দিবানা, ডিজিটাল ভিলেন, আমি ভাবতেই পারছি না আমি দুবাই সিঙ্গাপুর গিয়ে বসবো, এই বালিখাদানের ব্যবসা ছেড়ে আমি চোরাই মদের ব্যবসা করবো, আমি ভাবতেই পারছি না। এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমানের মতো গা চুল করছিস কেন? যা বালি খাদানে যা। না, আমি আর তোমার মতো পাতি ভিলেনের কাজ করবো না। আমি পাতি ভিলেন? হ্যাঁ, আমি ডিজিটাল ভিলেন হবো, ডিজিটাল ভিলেন। এই আমার কাছে আয়, এদিকে আয়। কেন? না যাবো না, যাবো না। আমি তোমার কাছে গেলে তুমি আমাকে মারবে। শুধু মারবো না হারামজাদা, তোকে ওই ডিজিটাল কালান কালাবো। কেন? তুমি বাড়িতে বসে গিয়ে গীতা পাঠ করো, আর ব্যবসাপত্র সব আমার নামে লিখে দাও তো। এই এইসব পুরকি তোকে কে দিচ্ছে বলতো? ওই নাজনওয়ালা মাগিটা? একদম বাজে কথা বলবে না বাবা, আমি ওকে ভালোবাসি। ওরে বেটা, ভালোবাসা হলো ওই চিট ফান্ডে টাকা লাগানোর মতো। সবাই ভাববে লাভ আসবে গাদা গাদা, শেষকালে সবাই সারদা। ওসব কথা বলে কোনো লাভ নেই বাবা। বয়স হয়েছে, তুমি ঘরে বসে গীতা পাঠ করো। এই শয়তান, তুই আমাকে চিনিস? তোর বাপ হলেও আমি ভগবান জানা। তোর মা মানে আমার বউ দিন রাত টিকটিকির মতো টিক 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 করে আমার সব ব্যবসা বন্ধ করে দিতে বলতো। একদিন তার গলায় ছুরি চালিয়ে তার সমস্ত কথা জীবনের মতো বন্ধ করে দিয়েছিলাম। কথা বলছেন স্যার, শুনে ফেললে মানে সর্বনাশ হয়ে যাবে। ওসব কথা আমি অনেক শুনেছি দাদা, এবারে আপনারা শুনে রাখুন। এখন ডিজিটাল যুগ এসেছে, ডিজিটাল যুগ। আর এই যুগে আমাদের মতন ইয়াং ছেলেদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তোমাদেরকে মালা জপতে হবে। হরিনামে নামে মালা। হারামজাদা, তুই আমার মাথায় উঠে বসতে চাস? মহাদেব, এই মহাদেব মাথা গরম করবে না স্যার, এই যুগে ছেলেরা একটু উদ্যত প্রকৃতির হয়। আমাকে ডাকছেন বড়বাবু? তুই কতদিন আমার কাছে আছিস মহাদেব? প্রায় 25 বছর হবে। আমার জন্য তুই কি করতে পারবি? আপনি চাইলে আমি নিজের গলা ছুরি ছাড়িয়ে দিতে পারবো। ওরে কেলানে, তাহলে আমার কাজগুলো করবে কে? আমার ছেলের গলায় ছুরি চালাতে পারবি? আপনি কি বলছেন? ছেলে মানে তুফান না? পারবি কিনা বল। তো ছোট কাজ নিজের হাতে করতে লজ্জা করছে। বড়বাবু, আপনার হুকুম পাওয়ার পর আমি শুধু আমার হাতের অস্ত্রটার দিকে তাকাই, কারণ নাম কিংবা চেহারা ছবি নিয়ে মাথা খাওয়াই না। এসব কথা বন্ধ করুন স্যার, শুনে ফেললে আমাদের সফল হয়ে যাবে। বাইরে
ঝামেলা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, তার জন্য তো এই গুণধর পণ্ডিত আছে। আরে গুণধর, এসো এসো এসো। আরে তুমি তো কামাল করে দিয়েছো, সেদিন কাজে জয়েন করার সঙ্গে সঙ্গে লরি সমেত আমার ছেলেকে একবার খালাস করে দিয়েছো। বলো বলো বলো, কি খাবে বলো? আমি তো স্যার ঘুষ ছাড়া কিছু খাই না, যদি দয়া করে পাওনা টাকাটা মিটিয়ে দেন। পাওনা মানে? কথা হয়েছিল তুফান আর লরি দুটোকে খালাস করার জন্য 2 লাখ টাকা দেবো, আমি তো সেদিন নগদ তোমাকে দিয়ে দিয়েছি। আরে তখন তো জানতাম না, লরি ছিল 2খানা, ওই 2খানা লরির জন্য 2 লাখ, আর ছেলের জন্য 1 লাখ, মোট 3 লাখ টাকা, তাহলে বাকি রইল আর 1 লাখ টাকা। তোমরা সারা পুলিশের লোকেরা পয়সা ছাড়া কিছু না, পাইখানে প্যানে এই পয়সা বসাতে দেখো, দাম দিতে লাগতে পারবে। আর আপনাদের মতো নেতারা সেইখানে ডান হাত পেতে বলবেন, দে ভাই অর্ধেকটা ভাগ দে। দারুণ বলেছেন স্যার, আমাদের এমএলএ সাহেব কমিশন খেয়ে শুধু গাড়ি বাড়ি করে ফেলেছে। চিন্তা করো না গুণধর, এখন থেকে তোমার যা পাওনা হবে সব মাস কাবারে পেয়ে যাবে। দেখবেন স্যার, পরে আমার চোখটা পাল্টি করে দেবেন না। আরে ভাই না, মনে রাখিস আমি হলাম জাত হারামি লোক, এক জাতের লোকের সঙ্গে কখনো বেইমানি। তার মানে কায়দা করে আমাকে হারামি বলে গালাগালি দিলেন? না 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 না, আরে গালাগাল কিসে, এটা একটা গর্বের কথা। মায়েরই বলছি, তুই হচ্ছিস আমার একেবারে জিরক্স কপি। না না, অতবার খাওয়াবেন না স্যার, আপনার সঙ্গে আমার অনেক তফাৎ। না 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 না, তুমি চেহারার তফাৎ, বেতনে হবে। আরে তাই কি কখনো হয়? এই যে আপনি ধুতি পাঞ্জাবি পরে আছেন, স্যার পায়জামা পাঞ্জাবি পরে আছে, আর আমি আর মহাদেব প্যান্ট পরে আছি। এই ধুতি পাঞ্জাবি পাট প্যান্ট সব তো লজ্জা নিবারণ করছে, তা বলে কি এইসব সব একই পোশাক? একদম এক। আরে বাবা, ওদের নাম আর বাইরের চেহারা যতই আলাদা থাক, ওই ধুতি আর প্যান্ট পাজামার ভেতরের এই জিনিসটাই তো এক। আপনি তো শুধু আমার গুরুদেব না, আজ থেকে আপনি আমার বড় ভাই। তুই তার আমার ছোট ভাই, গুণধর পণ্ডিত। কিন্তু বাঙালিদের মধ্যে কখনো পণ্ডিত উপাধি শুনিনি, আপনি কোথাকার মানুষ? আরে গুণধর পণ্ডিত আমার আসল নাম নয়, আমার কাজ কারবার দেখে এইসব পাবলিক খুশিও আমাকে এই পণ্ডিত উপাধি দিয়েছে। আমার চাকরির খাতায় আসল নাম হলো, জানতে চাই না, তোমার ওই নামটাই সুপারি, যে গুণধর পণ্ডিত। পোকা ছেলে। কিন্তু ছোট ভাই, আমার বাড়িতে পরে যখন আসবি ওই কোমরে ইয়েটা মানে ওই পিস্তলটা রেখে আসবি বাড়িতে। না বড় ভাই, পুলিশের কোমরে সবসময় পিস্তল থাকবে। এক কথা আমি দুবার বলি না রে। পুলিশের কোমরে পিস্তল থাকবে, যদি কোনোদিন খেপে গিয়ে তোমার ওই মালটা আমার কপালে ঠুকে দাও, আর কোনোদিন যদি তোর মাথা সততার পোকা কামড়া, গুলি করে মারিস। কি হচ্ছে গুণধর? আরে শুনতে পাচ্ছেন না কি বলছে? খারাপ তো কিছু বলেনি, সাগরের মাথায় একটা বলতরা পোকা কামড়েছে, গুলি করে মারতে বারণ করছে। পোকা? আরে এই মালটাকে কে এমএলএ বানিয়েছে বলুন তো? আমি বানিয়েছি, এতদিন এসব মাল নিয়ে কাজ করছি। হ্যাঁ, যখন তুই এসে গেছিস এটাই শান্তি। ঠিক আছে, আমাদের দুজনের কাছে পিস্তল থাকবে। আমি যেমন বুনো তুই তেমন পিস্তল দিয়ে কোনো কাজ হবে না স্যার, সর্বনাশ যা হবার তা হয়ে গেছে। এই সর্বনাশ মানে কি হচ্ছে গুলো? আমাদের স্যারের মদের কারখানা বন্ধ হয়ে গেছে। মদের কারখানা বন্ধ হয়ে গেছে মানে কি বলছিস তুই? কলকাতা থেকে আবগারি অফিসারের বড় কর্তারা এসে আপনার কারখানা সিল করে গেটে তালা মেরে দিয়েছে। এই ছোট ভাই, আমার কারখানায় যে রেট হবে এই খবরটা তুই আগাম জানাসনি কেন? আমার কাছে সেরকম কোনো খবর আসেনি বড় ভাই। ওরা লোকাল থানাকে কিছু জানায়নি, কলকাতা থেকে স্পেশাল ব্রাঞ্চ পুলিশ নিয়ে এসেছে। সাগরের কারখানায় এই দুটো মাল তৈরি হয়, এখন জানলো কি করে? বিশ্বনাথ মন্ডলের সেই ফাইলটা কোনোভাবে ওদের হাতে গিয়ে পড়েছে। হ্যাঁ, ওই অর্জুনের আদিত্য শয়তান দুটো সেদিন ওই ফাইলটার কথা বলে আমাকে শাসিয়ে গিয়েছিল, এটাই ওদের কাজ। ঠিক বলেছেন, ওই শালা নিশ্চয়ই মহাদেব আজ রাতেই ওই অর্জুনকে খুন করে লাশটাকে তুই বালিয়াড়িতে পুঁতে ফেলবি। না বড় ভাই, মদের কারখানা বন্ধ হলেও তুমি হয়তো সারা জীবন কষ্ট পাবে, কিন্তু অর্জুন মরে গেলে তো কোনো কষ্টই পাবে না। ওকে বাঁচিয়ে রেখে সারা জীবন ধরে ওকে যন্ত্রণা দিয়ে মারো। হ্যাঁ স্যার, ওর ছোট একটা বোন আছে, আপনি ওকেই খতম করে দিন। 3 দিন আগে অন্ধ মেয়েটার বিয়ে হয়েছে, শুনেছি কালকে নাকি নতুন বরের সাথে ওরা আসাম চলে যাবে।
তাহলে নতুন বরটাকেই খতম করে দাও বড় ভাই। তাহলে বোনটা বিধবা হয়ে সারাদিন ধরে ওই অর্জুনের সামনে কাঁদবে, তাই দেখে ওর দাদা সারা জীবন ধরে বুক চাপড়াবে। না না, অর্জুনকে মারুন। না, বোনটাকে মারুন। না না, জামাইকে মারুন। না না, অর্জুনকে। না, জামাই। না না, অর্জুনকে। বোনকে। সালা আস্তে আস্তে সালা কোন দমও ঠুকে। সালা মানুষ কুন্ডিয়ারে সালা মাছের বাজার খুলে বসেছে। তুমি এক কাজ করো বড় ভাই, ওদের তিনজনকেই খতম করে দাও। না 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 না, আমি এক এক করে মারবো। আবার আগে ওই বোন আর জামাইটাকে তুলে এনে আমার ওই বাগান বাড়িতে বন্ধ করে রাখ মহাদেব। তারপর ভেবে দেখবো কাকে ওই মায়ের ভোগে পাঠাবো আর কাকে নিজের ভোগে লাগাবো। জয় গুরু, এনজয় গুরু। আমিও ইংরেজি জানি। এনজয় মানে ফুর্তি, ফুর্তি করো গুরু। বাপরে বাপ, এই নাকি সেই ভগবান জানার গেস্ট হাউস। চারিদিকে এক মানুষ সমান পাঁচিল দিয়ে ঘেরা, সিরিজ আর শেওড়া গাছের মাথায় দুতলা বাড়ি, ভিতরে দু চারটে খুন হলে কিন্তু কেউ টের পাবে না। তাহলেও তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি গিয়ে পণ্ডিত স্যারকে বলে দাও প্লান মাফিক সব কাজ হয়ে গেছে। না না, হয়নি। আদিত্যকে যে তুলে এনে পাশের ঘরে বন্দি করে রেখেছো সেটা তো দেখেছি, কিন্তু তার বউটা কোথায়? এক্ষুনি দীনবন্ধুকে নিয়ে চলে আসবে, তোমার চিন্তার কোনো কারণ নেই। আছে, চিন্তার ব্যাপার আছে। তোমাদের সেই নাচের মেয়েটা তো এই গেস্ট হাউসেই থাকে, সে যদি তোমাদের এই কীর্তিকলাপ জানতে পারি। আমরা কাছে গরল একটা ফাংশন বুক করে আজ দুপুরেই বর্ধমান পাঠিয়ে দিয়েছি, ফিরতে ফিরতে কাল সকাল হয়ে যাবে। তাহলে তার কোনো চিন্তার বিষয় নেই। আমি চাই, আমি চাই। এসো। আমি চলে যাচ্ছি, সত্যি সত্যি চলে যাচ্ছি। যাচ্ছি যাচ্ছি বলছো, যাচ্ছ না কেন? যাও না বাবা। মানে গাড়ি ভাড়ার পয়সাটা সালা 10 টাকা অটো ভাড়া, সেটাও নিজের পকেট থেকে দিতে পারো না। এই নাও, রাখো। আমি তো অটোই চড়ি না ভাই। কিসে চড়ে যাবে? কত দিতে হবে? 2000 টাকা। 2000 টাকা? কেন, তুমি এরোপ্লেনে চড়ে যাবে নাকি? আমি যাতেই চড়ে যাই না কেন ভাই, ওইটাই আমার গাড়ি ভাড়ার রেট। না না, এত টাকা দিতে পারবো না। দিতে পারবে না? না। তাহলে তুমি এক কাজ করো, তুমি বলো আমাকে এই কোলে করে নিয়ে যাও। এই নামো নামো বলছি, নামো। টাকাটা দিলে নামবো না। নামো নামো বাবা। দিচ্ছি দিচ্ছি ভাই, টাকা দিচ্ছি। এই নাও 2000 টাকা। থ্যাংক ইউ। আমার সাথে কখনো পিঁয়াজি মারবে না। আজ শুধু কোলে উঠেছি, কাল কোলে উঠবো আর কাতাবে যাবো। এক নম্বরে ধরিবাজ। পণ্ডিত স্যার আসার পর থেকে খাইটাই বেশি বেড়ে গেছে। ও নিয়ে মাথা ঘামাতে না মহাদেব, 2 নম্বরই কাজ করতে গেলেই 2 হাতে পয়সা খরচা করতে। আচ্ছা, ঘরটা খালি দেখছি, সে মেয়েটা কোথায়? ওগুলো ও গাড়ি নিয়ে নাচের স্কুলের সামনে বসে আছে, হয়তো কোনো কারণে স্কুল ছুটি হচ্ছে, দেরি হচ্ছে। তাহলে চুপচাপ বসে থেকে কি করবি? তুই বরং এক কাজ কর, ওই মেয়েটার বরটাকে নিয়ে আয়, আগে ওর সঙ্গেই কথা বলি। আসছি বস। হ্যাঁ। কি জামাই, আমাকে চিনতে পারছো? এই, ওর মুখটার হাতটা খুলে দে। আপনারা আমাকে এর ভিতরে গেছেন কেন? তোমরা আমার বালি খাদান বন্ধ করবে, মদের কারখানায় তালা ঝোলাবে, আমি কি তোমাদের জামাই আদর করব? দেখুন, গায়ের লোকেরা যদি খবরটা জানতে পারে আপনার সর্বনাশ হয়ে যাবে। মনে রাখবেন, জনগণের মার দুনিয়ার বার। জনগণ
হলে জনগণ হয় না রে। এই পৃথিবীতে যাদের পকেটে টাকা থাকে, সিন্ধুকে গয়না থাকে, আর মানুষ কথার হিম্মত থাকে, তারাই জনগণকে পায়ের নিচে দাবিয়ে রাখতে পারে। না, রাজ্য দুদিন রাজত্ব করা যায়, কিন্তু জনগণ যেদিন সুনামি হয়ে আপনাদের সবাইকে ডুবিয়ে মারবে। ও তাই বুঝি তুই জনগণের কাঁচা ঘুম ভাঙাবার দায়িত্ব নিয়েছিস। এখন যদি তোদের কয়েকজনকে আমি জীবনের মতো ঘুম পাড়িয়ে দিতে পারি তাহলেই শান্তি। হ্যাঁ, খবরদার বলছি, আমার গায়ে হাত দিয়ে নিজের মরণকে ডেকে আনবেন না। বাবুকে চোখ লাগিয়ে কথা বলবি না। আরে বুকে মারিস না, একটু পরে নতুন বউটা এখানে আসবে। ভগবান জানে ওই অসহায় অন্ধ মেয়েটাকে আমাদের ঝগড়ার মধ্যে টেনে আনছেন কেন? তোমরা আমার মতো একটা অসহায় মানুষকে কষ্ট দিচ্ছ কেন? অসৎ পথে কোরকমে খাচ্ছি বলে তোমাদের ফাটছে কেন? এখন যদি আমি তোমার এই নতুন বউটাকে সতীত্ব নষ্ট করি কেমন লাগবে? নিজের ছেলের বিয়ের পর কথাটা বলে দেখবেন, জবাবটা পেয়ে যাবেন। কন্ট্রোল কন্ট্রোল, ব্যাস আর কোনো কথা নয়। ছেড়ে দিন আমাকে। সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়, দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘর, সামনে পিছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো? মরে গেছে স্যার, কি করবো? এখন এই ঘরের মধ্যে রেখে দে, ওই রাতে ওর ঘরের সামনে ফেলে দিয়ে আসবি। তখন ওর বাবাটা বুক চাগড়ে কাঁদবে, ব্যাস জমে একেবারে ক্ষীর। যা নিয়ে যাও কে নিয়ে চল। ছেলেটাকে মেরে ভুল করলাম না তো? একটা বিধবা মেয়ের সঙ্গে মজাটা ঠিক জমবে না। আরে ও যে বিধবা সেটাই তো জানে না। হাতে শাঁখা সিঁদুর সব থাকবে, গায়ে নতুন বইয়ের গন্ধ থাকবে। এসো না, এসো, তুমি এখানটাই বসো। না না, আমি বসবো না। আগে বলুন আমার স্বামী কোথায়? আমাকে কোথায় নিয়ে এসেছেন? এটা কোন জায়গা? এটাই তো সেই হাসপাতাল যেখানে আদিত্যকে ভর্তি করা হয়েছে। আমার স্বামী এখন কেমন আছে? কি হয়েছে ওর? বললাম তো তোমাকে গাড়ির স্কুলে থেকে বাড়ি নিয়ে আসার জন্য সাইকেল চেপে আসছিল, রাস্তায় একটা ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মাথাটা একটু কেটে গেছে। হে ভগবান, কাল সকালে যে ওর আসাম যাওয়ার কথা, এখন কি হবে? আমাকে একটু আমার স্বামীর কাছে নিয়ে চলুন। এখনো করে যাওয়া যাবে না, ডাক্তারবাবু ওর মাথা সেলাই করেছে। কে? কে আপনি? আমি ওই হাসপাতালে চাকরি করি। আজই তোমাকে বলেছিল তোমাকে একটা খবর দেওয়ার জন্য। তাই তো উনি আমাকে গাড়ি দিয়ে তোমার গাড়ির স্কুলে পাঠিয়েছিল। ভগবান আপনাদের মঙ্গল করবেন। আমাকে স্বাস্থ্যকেন্দ্রে না নিয়ে গিয়ে আপনি কোথায় নিয়ে এসেছেন? এটা কোন হসপিটাল? সুপার স্পেশালিটি হসপিটাল। এমন হসপিটাল এখানে আছে নাকি? তা আগে কখনো শুনিনি তো। এই হাসপাতালটা শুধু তোমাদের মতো স্পেশাল মানুষদের জন্য তৈরি। আচ্ছা, আমার স্বামীর আপনি কে? আমি ডাক্তার, একটু আগে আদিত্যর অপারেশন করলাম। আমার স্বামী সেলাই হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এখন ওকে রক্ত দিতে হবে। রক্ত? আপনি আমার রক্ত দিন, আমি আমার স্বামীকে রক্ত দেব। আর আমি তোমার রক্তটা চলবে কিনা সেটা তো পরীক্ষা করে দেখতে হবে। চলো এসো আমার সঙ্গে এসো। না না, আমি যাব না। আমি বুঝতে পেরেছি এটা কোনো হসপিটাল নয়। আমি কিছুতেই যাব না।
বিচার বন্দুক, অহিংসার পথে কোনোদিন বিচার পাওয়া যাবে না। এখন চল মরের বদলে মর, রক্তের বদলে রক্ত, রক্ত, রক্ত। সন্ত্রাসকে কখনো শেষ করা যায় না, সেটা শুধুমাত্র মৃত্যুর মিছিল লেখা নেই। সবার আগে আমাদের মোড় শক্ত করে সাথীর পাশে দাঁড়াতে হবে। যে মেয়েটার জীবনে যে দুর্যোগ নেমে এসেছে সেখান থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। তারপর আমরা আইনের পথে সাক্ষী দেব। আইনকে আপনার মৃত সন্তানকে ফিরিয়ে আনতে পারবে? অষ্টমঙ্গলে ঘরে ফেরার আগে যে মেয়েটা আজ বিধবা হয়েছে, বলুন, আস্তে কথা বলো অর্জুন, এসব কথা যেন সাথীর কানে না যায়। সাথে এখনো হাসপাতাল থেকে ফেরেনি মেসমশাই। আদিত্য সাথে হাসপাতাল থেকে ফেরে উপমার মাসিমা ওকে আনতে গেছে। তুমি নিজেই হাসপাতালে গেলে না কেন? সাথীর সামনে যাবার যে সাহস আমার ছিল না মেসমশাই। ওর সামনে যাবার আমার সাহস ছিল না। ও যদি আদিত্যর কথা জানতে চায় তখন আমি কি জবাব দেবো বলতে পারেন? দুদিন ধরে ওকে নানা রকম মিথ্যে কথা বলে আমি ওকে ভুলিয়ে রেখেছি। কিন্তু উপমা যদি আদিত্যর কথাটা ওকে জানিয়ে দেয়? আমি ওকে সব কথা বলতে বারণ করে দিয়েছি। বাড়ি আসার পর সবাই মিলে ওকে আমরা বুঝিয়ে বলবো। না অর্জুন না, আদিত্য যে বেঁচে নেই এ কথাটা ওকে আর বলো না। ওর ওপর যে অত্যাচার হয়েছে তারপরেই খবর শুনলে ও হয়তো আর বাঁচবে না। কিন্তু কতদিন এই ব্যাপারটাকে আপনি চেপে রাখতে পারবেন বলতে পারেন মেসমশাই? বলুন জানি না, আমি জানি না। এখন এই পুত্রহারা পিতার একমাত্র সান্ত্বনা হলো ওই সাথী। ওকেই অবলম্বন করে আমাকে বেঁচে থাকতে হবে। আয় মায় আয়, সারাক্ষণ দাদা দাদা করছিলি। যা যা মা, এবারে দাদার কাছে যা। দাদা, এই তো আমি এখন পাগলি কাঁদছিস কেন? কেন কাঁদছিস? দাদা, আমি এখন এই লজ্জা নিয়ে কেমন করে বাঁচবো? কেন? কিসের লজ্জা? কিসের লজ্জা? তুই তো কোনো অপরাধ করিসনি, তাহলে একদল জানোয়ারের পাপের শাস্তি তুই কেন ভোগ করবি? সবাই তো মেয়েদের মাথায় কলঙ্কের টিকা লাগিয়ে দেয়। এখন আমি 5 জনের সামনে মুখ দেখাবো কেমন করে? এই বোকামি, পথ চলার সময় কেউ যদি তোর মাথায় এক বালতি নর্দমার কাদা ঢেলে দেয় তার জন্য তুই দায়ী হবি কেন? দেখবি স্নান করলে সব পরিষ্কার হয়ে যাবে। আমি কি করে ভুলবো একটা শয়তান আমার শরীরটাকে অপবিত্র করেছে? মিথ্যে কথা। কাউকে যদি কুকুরে কামড়ায় তাহলে তার শরীরটা কখনো অপবিত্র হয়ে যায় না। বরং সেই কুকুরটাকে গলায় শেকল পরিয়ে লোহার খাঁচায় আটকে রাখতে হয়। তবু এই সমাজ চিরদিন পুরুষের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছে। মাথা নিচু করে থাকতে হয় শুধু এই মেয়েদের। না, কখনো মেয়েরা মাথা নিচু করতে থাকবে না। যদি মাথা নিচু কারো হয়ে থাকে সেটা হবে ওই পুরুষদের, যারা তাদের ঘরের মেয়েদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে পারে না, যারা তাদের সুরক্ষার ব্যবস্থা করতে পারে না, যারা পাগলা কুকুরের জন্য মুগুরের ব্যবস্থা করতে পারে না। কলঙ্ক, এই কলঙ্ক শুধু পুরুষদের কলঙ্ক। হ্যাঁ মা, হ্যাঁ, এই সমাজে মেয়েদের মারতে হলে কোনো গুলি বন্দুকের দরকার হয় না। তাদের গায়ে ধর্ষণের কালি ঢেলে দিতে পারলে একটা জীবন্ত মৃতদেহ করে তোলা যায়। আর আমরা সবাই মিলে সেই ভাবনাটাকেই বদলে দেব। এইবার আমরা ওই শয়তানদের খুঁজে বের করে তার চরম শাস্তির ব্যবস্থা করব। বাবা, আপনি এসেছেন? আপনার ছেলে কোথায়? আদিত্য তো পরের দিন সকালে আসাম চলে গেছে মা। ও আমার এই অবস্থার কথা জানতে পেরে গেছে। সেসব কথা তোকে ভাবতে হবে না রে মা। ছি 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 ছি, আমি এখন কোন মুখ নিয়ে ওর সঙ্গে ঘর করব? বৌমা, আদিত্য শিক্ষিত ছেলে, তোমাকে সুস্থ করে তোলা ছাড়া তার মনে অন্য কোনো চিন্তা নেই। তাহলে যাওয়ার আগে আমার সাথে একবারে দেখা করে গেল না কেন? এই পাগলি, ও তো হাসপাতালে গিয়েছিল রে, তখনও তোর জ্ঞান ফেরেনি। ট্রেনের সময় হয়ে গেছে বলে আমি ওকে জোর করে স্টেশনে নিয়ে গেছি রে বোন। একদম ভালো করেছিস। ও সময় মতো ডিউটিতে জয়েন করতে না পারলে ওর চাকরির ক্ষতি হতো। কিন্তু ওখানে গিয়ে আমাকে একবারও ফোন করলো না কেন? ওরা তো একটা পাহাড়ি জায়গায় রাস্তা তৈরির কাজ করতে গেছে, সেখানে এখনো টেলিফোন লাইন যায়নি মা। ইস,
ওখানে টেলিফোন লাইন না থাকলে আমরা ওর খবর পাবো কি করে? আচ্ছা, টেলিফোন না থাকলেও একটা চিঠি তো লিখতে পারে। হ্যাঁ 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 রে বোন, হ্যাঁ ও কথা দিয়ে গেছে প্রত্যেকটা সপ্তাহে আমাদেরকে একটা করে চিঠি লিখে পাঠাবে। একটা করে চিঠি লিখে পাঠাবে। চিঠি পেলে আমাকে একবার দেখাস দাদা। না 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 না, তুই আমার একটু পড়ে শোনাস দাদা। শান্ত হ বোন, শান্ত হ। তোর বরের চিঠি তোকে তো আমি পড়ে শোনাবো, অবশ্যই তোকে পড়ে শোনাবো বোন, পড়ে শোনাবো। ও ঠিকানাটা আমি দিবি দাদা, আমি আলাদা করে একটা চিঠি লিখবো। নিশ্চয়ই নিশ্চয়ই লিখবি রে মা, নিশ্চয়ই লিখবি। তার আগে তুই যা মা, যা একটু ঘরে গিয়ে একটু বিশ্রাম কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আমি স্নান সেরে ঠাকুরকে পুজো দেব, আর ভগবানকে ডেকে বলবো তিনি যেন তোমার জামাইকে সুস্থ রাখে। ওই পাহাড়ি জায়গায় ওর যেন কোনো বিপদ আপদ না হয়। আমার জীবনে যতই দুর্যোগ নেমে আসুক না কেন, ভগবানের দয়া আমার এই শীতের সিঁদুর যেন অক্ষয় থাকে, আমার শীতের সিঁদুর যেন অক্ষয় থাকে। মেসোমশাই, মেসোমশাই, আপনি কাঁদবেন না। ও যদি আদিত্যর ব্যাপারে কিছু জানতে পারে তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। অর্জুন, তুমি একটা কাজ করো, বাড়ি থেকে সমস্ত টিভি রেডিও সবকিছু সরিয়ে দাও, ও যেন কোনোভাবেই কোনো খবর না পায়। আমাদের ঘরে রেডিও নেই, টিভিটা তোমরা আসার আগে আমি সরিয়ে রেখেছি। ও যদি বলে তাহলে আমি বলবো যে ওটা খারাপ হয়ে গেছে বলে ওটা আমি দোকানে সারাতে পাঠিয়েছি। এইবার আমাদের সবাইকে উঠে পড়ে লাগতে হবে, এই অত্যাচারের বিচার চাইতে হবে। হবে না মেসোমশাই, হবে না। আইনের পথে কোনোদিন বিচার পাওয়া যাবে না মেসোমশাই। তাই তো ভগবান জনের নামে ডায়েরি করা সত্ত্বেও পুলিশ তাকে অ্যারেস্ট করেনি, করবেও না। কারণ যাদের টাকার জোর থাকে, যাদের রাজনৈতিক ক্ষমতা থাকে, পুলিশ সবসময় তাদের হয়েই কাজ করে। তুমি ঠিক বলেছো উপমা, তুমি ঠিক বলেছো। তাই আইনের পথে কিংবা মোমবাতি মিছিল করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এখন চাই মারের বদলে মার, খুনের বদলে খুন। এসব কথা কেন বলছো অর্জুন? তোমরা তো আর রাস্তায় নেমে গুন্ডামি করতে পারবে না। অর্জুন, তুমি ভেঙে পড়ছো কেন? আমরা তো আছি। তাছাড়া খবরটা আমাদের চ্যানেলে দেখানোর পর আরো বেশ কয়েকটা চ্যানেল এগিয়ে এসেছে, আর আমরা এইভাবে জনমত গঠন করতে পারলে সরকার বাধ্য হবে তদন্ত কমিশন বসাতে, ঠিক যেমনটা দিল্লির নির্ভয়ার কাশ্মীরের কাঠুয়াতে হয়েছিল। ঠিক বলেছো উপমা, একমাত্র মিডিয়াই পারে সরকারকে বাধ্য করে ওই শয়তানটাকে জেলে টেনে আনতে। তাহলে তোমরা আছো কেন? তুমি থানায় বসে কি করছো? আমাকে নিষ্ক্রিয় করে গুণধর পণ্ডিত কেসের দায়িত্ব নিয়েছি। এই কেসে যা কিছু করার উনিই করবেন। তাহলে ভগবান জানার বিরুদ্ধে একটা আঙুলে উঠবে না, ঠিক কারণ না কারোর উপর দোষ চাপিয়ে কেসটা অন্যদিকে ঘুরিয়ে দেবে। ঠিক তাই হতে চলেছে উপমা। গুণধর পণ্ডিত রিপোর্টে লিখেছে পাশের রাজ্য থেকে কিছু হিন্দি সমাজ বিরোধী এসে এইভাবে খুন আর ধর্ষণ করে পালিয়ে গিয়েছে। কিন্তু সাথী তো বলছিল ওকে ভুলিয়ে যারা গানের স্কুলে নিয়ে গেছিল তারা তো সবাই বাংলা ভাষাতেই কথা বলছিল। আমার মনে হয় ওরা আগে আদিত্যকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে, তারপর আদিত্য হাসপাতালে আছে বলে ভুলিয়ে সাথীকে নিয়ে গেছে ওই ভগবান জানার গেস্ট হাউসে। অত্যাচারের পর অজ্ঞান অবস্থায় জঙ্গলে তুলে দিয়ে গেছে। কিন্তু আমারও তাই মনে হয়, কিন্তু সেটা প্রমাণ করবে কেমন করে? কে প্রমাণ করবে? হ্যাঁ, প্রমাণ করবে সাথীর হাতের সেই ঘড়ি। হ্যাঁ, ঘড়ি মানে কিসের ঘড়ি? ঘড়ি। সাথীকে আমি একটা হাত ঘড়ি উপহার দিয়েছিলাম, যেটা ঘড়ি নয়, আসলে একটা ভিডিও ক্যামেরা। যখন যেখানে যাবে, যার সাথে কথা বলবে, সেটাতে অটোমেটিক ছবি উঠতে থাকবে। সেদিন গানের স্কুলে যাওয়ার সময় বৌমা আমার সামনে সেই ঘড়ি হাতে বেঁধে নিয়েছিল। তাহলে নিশ্চয়ই সাথীর উপর অত্যাচারের সময় ওই ছবিগুলো ক্যামেরায় উঠেছিল, আর ওই ছবি দেখে ওই শয়তানদের চেহারাটা চেনা যাবে। অর্জুন তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, গিয়ে সাথীর কাছ থেকে ওই ঘড়িটা নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু মাসিমা সাথীকে যখন খুঁজে পাওয়া গিয়েছিল তখন তো ওর হাতে সেই ঘড়িটা ছিল না। ঘড়ি না, তাহলে ছিল না মানে? না, আমিও তো সেখানে হাজির ছিলাম। কই, ওরা তো কোনো ঘড়ি দেখতে পাইনি তো। না, তাহলে নিশ্চয়ই অত্যাচারের সময় কোন রকম ভাবে ওর হাত থেকে ঘড়িটা পড়ে গিয়েছিল। আপনি এক্ষুনি গিয়ে ওই গেস্ট হাউস থেকে আপনি ঘড়িটা খুঁজে বের করার একটা ব্যবস্থা করুন। অসম্ভব, ওখানে যাওয়ার অনুমতি আমার নেই।
এই কেসে যা কিছু করার সবাই করবে গুণধর পণ্ডিত। কি সর্বনাশ! এই ঘড়ি যদি ওদের পড়ে তাহলে তোরা সব প্রমাণ নষ্ট করে দেবে। কিচ্ছু করার নেই মেসমশাই, কিচ্ছু করার নেই। ভগবান জানাকে জেলখানার এত বড় সুযোগটা আমরা হারিয়ে ফেললাম, আর আমরা কোনো বিচার পাবো না। এই তো কুমারী, তোমার একটা চিঠি আছে। চিঠি? কিসের চিঠি? আরে আমি কে দিয়েছে এখানে চিঠি? কোনোদিন তাকে দেখিনি, নতুন এই এলাকায় নতুন তাকে দেখলাম সবে আজকে। হ্যাঁ। আপনাকে চিঠিটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, যা। চিঠি? আশ্চর্য, আমাকে এমনভাবে হাত চিঠি লিখবে কি? দেখেছি অর্জুন, এই দেখো সেই ঘড়ি। দেখি আমাকে দাও। হ্যাঁ, এই তো সেই ঘড়ি। কিন্তু কে পাঠালো এটা? কোথায় পেলো? সঙ্গে চিঠিপত্র কিছু লিখেছি কিনা তুমি দেখো না। ধরো। এই ঘড়িটা আমি কুড়িয়ে পেয়েছি, পরে বুঝেছি এটা ঘড়ি নয়, আসলে একটা ভিডিও ক্যামেরা। কম্পিউটারের ছবিগুলো দেখার পরে বুঝতে পারলাম এটা তোমাদের কাছে অত্যন্ত একটা দামি জিনিস। এটা নিয়ে যদি ভগবান জানার কোনো শাস্তির ব্যবস্থা করতে পারো তাহলে আমিও শান্তি পাবো। ইতি তোমার বন্ধু। আশ্চর্য, কি বন্ধু? কি সেসব কথা? শোনো, সেসব কথা পরে ভাবা যাবে। এখন চলো এই ঘড়ি নিয়ে এখনই আমরা থানায় যাই। ওই ঘড়ি তোমরা থানায় জমা দেবে না কেন? তাহলে গুণধর পণ্ডিত সমস্ত ছবি মুছে ফেলবে। না, তাহলে তোরা থানায় যাস না। সবার আগে দরকার ওতে কোন শয়তানের ছবি উঠেছে। তারপর ওই ঘড়ি নিয়ে আমরা থানা পুলিশ নয় আদালতের কাছে যাব। পুলিশ প্রশাসন ভগবান জানার বিরুদ্ধে মামলা করব। তার আগে গুণাক্ষরে যেন কেউ কিচ্ছু না জানতে পারে। এই জন্যে আমি বাড়ির বাইরে গাড়িতে ওর যে জগৎবাবুকে বসে তবে এখানে এসেছি। ভগবান জানার বিরুদ্ধে আমি লোট তোলে সাবধানে পা ফেলতে হবে। ফেলবো, অনেক সাবধানে পা ফেলবো। এই ঘড়ি এবারে ভগবান জানার মৃত্যু ঘন্টা হয়ে বেজে উঠবে। মৃত্যু ঘন্টা! ঠিক বলেছ। আমার বোনের স্মৃতির সিঁদুর যে মুছে দিয়েছে, তার সারা শরীরে লেপে দিয়েছে কলঙ্কের কালি। এদেশের সব লাঞ্ছিত নারীর আপন ভাই হয়ে আমি ওই শয়তানদের জীবনে আগুন হয়ে জ্বলে উঠবো। প্রতিশোধের আগুন। না, আর বিলম্ব নয়, আর বিলম্ব না, আর বিলম্ব নয়, আর বিলম্ব না, আর বিলম্ব নয়। এখন আমাদের শরীরে রক্ত রয়েছে ধর্ম মেঘনি শব্দ, হাসি যত আর সাবিত শব্দ এখনো তখন সয়। আর বিলম্ব না, আর বিলম্ব নয়, আর বিলম্ব না, আর বিলম্ব নয়। আমাদের শরীরে রক্ত রয়েছে ধর্ম মেঘনি শব্দ, হাসি যত আর সাবিত শব্দ এখনো তখন সয়। এখনো আছে সময়, এখনো আছে সময়। আর বিলম্ব না, আর বিলম্ব নয়, আর বিলম্ব না, আর বিলম্ব নয়। আরে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, নারে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। নারে সাহস করে সত্য তো কেউ দেখছে না, নারে সাহস করে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। চলছে জীবন চলছে খানার সন্ধানে, যাচ্ছে কোথায় চলছে শুধু কে জানে। চলছে জীবন চলছে খানার সন্ধানে, যাচ্ছে কোথায় চলছে শুধু কে জানে। নারে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, নারে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। জীবন উল্টে মারার সন্ধানে, যাচ্ছে শুধু ছুটছে সবাই কে জানে। এই ভিড়েতে
দেখছে না, আরে সত্যি বলছি সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না, জীবন বলতে তার সামনে যাচ্ছে শুধু ছুটছে সবাইকে জানে, জীবন বলতে তার সামনে শুধু যাচ্ছে কোথায় কে জানে, জীবন বলতে তার সামনে যাচ্ছে কোথায় ছুটছে শুধু কে জানে। একবারে পাঠিয়ে দিয়েছো, যাকে বাংলায় বলে বোমবাস্টিং আর ইংরেজিতে বলে দিল মে চাকু। কি বলো গুণধর? আমি এসব নাচ গানের কিচ্ছু বুঝি না, শুধু এই মেয়েটাকে বাজিয়ে দেখার জন্য এই আসরে হাজির হয়েছি। আমাকে বাজিয়ে দেখবেন মানে কি বলতে চাইছেন? তুমি কে, কিসের জন্য এখানে এসেছো, তুফানের ঘাড়ে চেপে কেন বসে আছো, কোন ধান্দায়, এইসব প্রশ্নের উত্তর জানতে চাই আর কি। এ আবার কি প্রশ্ন? আরে বাবা, তুফান আমাকে ভালোবাসে আর আমি তুফানের ডাকে সাড়া দিয়ে আমি এখানে ছুটে এসেছি, এটাই সব কথা অন্য কাউকে বলো। আমি গুণধর পণ্ডিত অনেক বড় বড় ক্রিমিনালের পেট থেকে সত্যি কথা বের করেছি। তুমি টাকা ধান্দা দিতে তুফানকে ফাঁসিয়েছো সেটা আমরা জানি। আচ্ছা আমি তো কথা বলছি, আমাদের কথার মাঝখানে আপনি কথা বলছেন। বাবা আমি তো এমএলএ, বাতালে আমার ব্যবসা। তাহলে আপনি কথা বলুন, আপনি কথা বলুন। না না না, আর যখন তোমাকে দায়িত্ব দিয়েছে তুমিই বলো। ঠিক আছে চলো। দেখুন, আমি তুফানকে ভালোবাসি, আপনি দয়া করে আমাদের ভালোবাসার ব্যাপারে কাদা ছেটাবেন না। এ দুনিয়ায় মানুষ একটা জিনিসকেই ভালোবাসে, সেটা হলো টাকা। তাই সরাসরি বলছি, কত টাকা পেলে তুমি তুফানকে ছেড়ে চলে যাবে? একটা কথা বলছি, তুফান আমাকে বিয়ে করবে বলে এখানে এনে নিয়েছেন, তাই আমি তুফানকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতেই থেকে যাব। তোমার সে ধান্দা কোনোদিনই পূর্ণ হবে না। আমার হাতে এই প্যাকেটটা দেখছো, এটা হলো গাঁজা। এটা তোমার কাছ থেকে পাওয়া গেছে বলে একটা কেজলিকে তোমাকে হাজতে ভরে দেবো। তাহলে তো তুফান বুঝেই যাবে যে ওর বাবা আপনাকে পাঠিয়েছে আমাকে হাজতে ধরার জন্য, আর সেই জন্য তুফান আগে ভাগে কোর্টে গিয়ে এই বিরুদ্ধে কেস করবে। হতে পারে, এইসব গারল ছেলেরা প্রেম ভালোবাসার জন্য অনেক কিছুই করতে পারে। তার চেয়ে বলুন আজকে রাতে কোথাও তুলে নিয়ে গিয়ে তোমাকে গুলি করে লাশটাকে হাফিস করে দেবো। স্যার আমাকে গুণধরের আগে অনেক ক্রিমিনালকে এনকাউন্টার বেড়ে দিয়েছে। আমার কথার মাঝখানে কথা বলছে। আমি কথা বললাম কোথায়? আমি তোমাকে টপে তুলছি, টপে। পোকা ছেলে, সারা তুমি যে কি হারামি বাচ্চা। না থাক থাক, তুমি একাই বলো। স্যার, একটা মানুষকে ভালোবাসার অপরাধে আপনারা আমাকে খুন করে দেবেন? না, আমি কখনো কাউকে হুমকি দিই না, যেটা বলি সেটা সত্যি করে দেখাই। স্যার, আপনি যা বলবেন আমি তাই করব, বলুন আমাকে কি করতে হবে। আমি তুফানকে বলে, বড় ভাইকে বলে 2-1 লাখ টাকার ব্যবস্থা করে দিচ্ছি, ওইটাকে নিয়ে এখান থেকে কেটে পড়ো। কি? শুধু 2-1 লাখ টাকা? আপনারা কি বলছেন? কত কষ্ট করে আমি ছেলেটাকে ফাঁসালাম আর এতদিন থাকলাম এখানে, আর তার দাম মাত্র 2 লাখ টাকা? তাহলে কত টাকা চাই? আরে বাবা, শুধুমাত্র 2 লাখ টাকা কি আর হয়? এর জন্য কম করে 10 লাখ টাকা চাই। 10 লাখ? না না না, বড় জোর এই 3 লাখ দিতে পারি, 3 লাখ। আচ্ছা স্যার, আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনিও তো কিছু পাবেন নাকি? তাই মিছি মিছি এই গরিবের পেটে লাথি মেরে কি হবে বলুন তো? তার থেকে ব্যাপারটা একটু আমরা নিজেদের মধ্যে আপোষ করে নিই, ওটা 7 লাখ করে দিন, আমি হাসি মুখে এখান থেকে কেটে পড়বো। আমার কথা মাঝখানে কথা বলে বললাম কোথায়? আমি তো খালি হাতে 5টা আঙুল দেখিয়েছি, মানে 5 লাখ দেব। শালা এই মাল্লার সঙ্গে থাকলে কোনোদিন কিচ্ছু হবে না। যা, ও যখন বলে দিয়েছে ওই 5 লাখই হবে। ঠিক আছে, টাকাটা কখন দেবেন বলুন তো? এই এক্ষুনি দেবো, আমার কাছেই আছে। বেশ বেশ, এই না, এই টাকাটা নিয়ে 1 ঘন্টার মধ্যে এই বাড়িতে চলে যাবে, জীবনে কোনদিন ঘুরে বাড়িতে আসবে না। বাস, ঠিক আছে তাই হবে। মৌকা পেয়ে একটা গরিব মেয়ের পেটে আপনারা এইভাবে লাথি মেরে দিলেন, তাই তো? আজ না হয় আপনারা এই খেলায় জিতে গেলেন, কিন্তু একদিন না একদিন আবার আপনাদের সঙ্গে আমার কোথাও না কোথাও আবার দেখা হবে। সেদিন এই লোকসানের উসুলটা আমি কড়ায় গন্ডায় উসুল করে নেব, কথাটা যেন মনে থাকে। আচ্ছা বড় ভাই, এই কেসটা ফয়সালা করার জন্য তো আপনাকে 10 লাখ দিয়েছে। চুপ, একদম চুপ। আপনার স্যারকে বলবো
মেয়েটাকে 10 লাখ টাকা দিয়েছি, বাকি অর্ধেক টাকা আমরা দুজনে সমান ভাবে ভাগ করে নেবো, মানে 50-50। ওরে শালা, তুমি তো গেছো হারামি লোক। হ্যাঁ, তাহলে কি পাবলিকের মাথায় হাত বুলিয়ে করে কমবে খেতে পারি? শোনো, তুমি এই পুলিশের লোকেরা চোর, আমরা এগুলো না একটা ডাকাত। হ্যাঁ, এই নাও তোমার ভাগের অর্ধেক টাকা। এই আমাদের কিছু পকেটে পড়লো, সব সমাধান হয়েই গেল। আই বুঝি মেয়েটা তাহলে টাকা নিয়ে তুফানকে ছেড়ে যেতে রাজি হয়েছে। বড় ভাই, হ্যাঁ চলে গেছে। বাবা বাবা, তা কত টাকায় রাজি হলো? এই 7.5 লাখ। 7.5 লাখ? ওই 2.5 লাখ টাকা আমার কমিশন কেটে নিয়ে 5 লাখ টাকা ওকে দিয়ে দিয়েছি। বাবা, বেশ করেছো, বেশ করেছো। পুলিশ তো দুপক্ষ থেকে কমিশন খায়, তাহলে 7.5 লাখে যখন আপদ বিদায় হলো, তখন তো তোর কাছে আরো 2.5 লাখ টাকা আছে। হ্যাঁ, 2.5 লাখ টাকাই আছে। দে ওটা গুণধরকে দিয়ে দে। আমার তরফ থেকে গুণধরকে ওটা কমিশন দিলাম। দিয়ে দে, দেরি করিস না। আরে দেখছেন কি ডাকাত কাকু, এই চোর ভাইবোকে আর 2.5 লাখ টাকা দিন। বাবা, একটা ঝামেলা মিটলো। তাহলে মেয়েটা এতক্ষণে তুফানকে ছেড়ে চলে গেছে তো? না, যায়নি, আমার ঘরে বসে কান্নাকাটি করছে। কে? সোনিয়া? কেন কাঁদছে কেন? বলছে ও 1 মিনিটও আর এই বাড়িতে থাকবে না। তা ও যদি থাকতে না চায়, তুই তো জোর করে ওকে আটকে রাখতে পারবি না। পারবো, আমি কিছুতেই ওকে চলে যেতে দেবো না বাবা। আর তোমার ষড়যন্ত্র কিছুতেই সফল হবে না। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না, বুঝতে চাইছো না বাবা? তোমরা জোর করে এই টাকাটা ওর হাতে তুলে দিয়ে আমাকে ছেড়ে চলে যেতে বলেছো। না, আমি সব কিচ্ছু জানি না। 2-1 দিনের মধ্যে তোর সঙ্গে আমার দেখাই হয়নি। হ্যাঁ, এই বড় ভাই কোনো দোষ নেই, আমরা দুজনে মিলে এই কাণ্ডটা করে ফেলেছি। শাক দিয়ে মাছ রাখতে পারবেন না, আমি জানি। বাবা দূরে বসে থেকে আপনাদের দুজনকে দিয়ে এই কাজ করিয়েছে, কিন্তু সোনি আমাকে এত ভালোবাসে যে আমাকে এই টাকাটা ফেরত দিয়েছে। গুণধর, আবুল, তোরা কাজটা ঠিক করিসনি। আমাকে কিছু না জানিয়ে, হ্যাঁ, নগদ টাকা দিয়ে আমার ছেলের ভালোবাসাটাকে তোরা খুন করতে চেয়েছিলিস। ওই দে টাকাটা, আমাকে দে দেখি। না, এই টাকা তুমি পাবে না বাবা। তোমার পাপের প্রায়শ্চিত্ত হিসাবে এই টাকা আমি আমার কাছেই রেখে দেবো। পাপটা তো এরাই করেছে। আরে, একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ে, ওকে টাকার জন্য আমার ছেলেকে ভালোবেসেছিল, মাত্র এই 5 লাখ টাকা। তুমি কি করে জানলে? কেন? এতে 5 লক্ষ টাকা আছে। কেন? আমি বলেছি শুধু টাকার কথা, কত টাকা আছে সেটা তো বলিনি বাবা। বলিসনি? না। তাহলে কে বললো কথাটা? কথাটা আমার কানে এলো কি করে? আসলে কি ব্যাপার বলতো, ওই মেয়েটার কথা ভেবে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আরে, বেচারি খুব কষ্ট পেয়েছে। তুই কিছু ভাবিস না, কোনো এক সময় ওর ইয়েতে আমি হাত বুলিয়ে ওর মনটা আমি ঠিক করে দেবো। ওসব কথা বলে কোনো লাভ হবে না বাবা। তুমি 2 দিন পরে ওর শ্বশুর হবে। কেন? আমি শ্বশুর হতে যাবো কেন? তুফান মদকে বিয়ে করবে সে? হ্যাঁ, ওই রকম নির্লোভ সচ্চরিত্র মেয়েকে আমি বিয়ে করে কখনোই হারিয়ে যেতে দেবো না, এই বাড়িতেই রেখে দেবো। আর সেটাই হবে তোমার পাপের একমাত্র জবাব। এই ছোট ভাই, তোদের বোকামির জন্য আজ আমার টাকাটাও গেল, আবার নিজের ছেলের কাছে কেস খেয়ে গেলাম। এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয় বড় ভাই। হ্যাঁ, টাকার জন্য এখন এখানে আসেনি, ও নিশ্চয়ই কোনো ধান্দা আছে এর পেছনে। তারা দেরি না করে ওকে খতম করে দেবো। খতম করে দাও শালা মেরে। একটা খুন আর ধর্ষণের কেস নিয়ে মাথায় হিমশিম খেয়ে যাচ্ছি, সব করে টিভি চ্যানেল এই নিয়ে বাজার গরম করে তুলেছে। গায়ের লোক সন্ধ্যাবেলা মোমবাতি মিছিল করছে, বিধানসভাতে হল্লা হয়েছে। এরপরে যদি সরকার চাপে পড়ে এই পেছনে তদন্ত কমিশন বসিয়ে দেয়, আর আমাদের সর্বনাশ হয়ে যাবে। কিসের সর্বনাশ? আমি ভগবান জানা, আমি তো এত সহজে হার মানব না। শোনো, এমন একটা লোককে খুঁজে বের করো যে টাকা খেয়ে আদালতে দাঁড়িয়ে এই কেসটা তার নিজের মাথায় তুলে নেবে। আমি এরকম লোক কোথায় পাবো বড় ভাই? তুমি বলো ওই এমএলএ সাহেবকে বলো। আমি তো রিগিং করে এমএলএ হয়েছি, আমার কথা কেউ শুনবে না। শুনবে না? না, তাহলে এক কাজ কর,
এই খুন আর ধর্ষণের দায়টা নিজে নিয়ে ওই খেলার থানায় গিয়ে সারেন্ডার কর। আপনি কি বলছেন স্যার? আমার ফাঁসি ঝুলিয়ে দেয়? হাসতে হাসতে ঝুলে পড়বে? আরে বাবা, আমি শুনেছি ওই ফাঁসির দড়িতে মোম লাগানো থাকে, একটু ব্যথা পাবি না। আমার ঘরে বউ বাচ্চা আছে স্যার, ঘরে বউ বাচ্চা আছে, আমি পারবো স্যার। পারবি না মানে? না মানে আমার গোয়ালে বসে তুই খড় কাটছিস, সেখান থেকে তুলে এনে আমি তোকে এমএলএ বানিয়েছি বলে আজ 30টা গাড়ির মালিক হতে পেরেছিস। চিট ফান্ড খুলে পাবলিকের কোটি কোটি টাকা চুরি করেছিস। এখন তো পাবলিক পারবো না বলে তো আমি ছাড়বো না। যা ছোট ভাই, এ শালাকে হাত করা পরিয়ে থানায় নিয়ে গিয়ে কেসটা ঘুরিয়ে দে। স্যার ঘুরবে না স্যার, আপনার যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে। এই হারামজাদা, তুই কাকে কি বলছিস জানিস? আমার অপরাধ নেবেন না স্যার, নিজের কানে যা শুনে এলাম তাই তো বলছি। কোথা থেকে কি শুনে এসেছেন বলুন? আমাদের মেজে বাবু একটু আগে ওই অর্জুন দাদের বাড়ি গেছে, আমাকে গাড়িতে বসিয়ে রেখেছে অর্জুনের বাড়িতে গেছি। অমনি অমনি আমি গাড়ি থেকে নেমে গুটি গুটি পায়ে অর্জুনের দরজার কাছে গেছি। সেখানে গিয়ে কান পেতে শুনলাম শেষ পুরো গন্ডে। তাই বল, ওরা ভগবান স্যারের বিরুদ্ধে সব প্রমাণ পেয়ে গেছে। কি প্রমাণ পেয়েছে? ঘড়ি স্যার। ঘড়ি? কিসের ঘড়ি? কার ঘড়ি? মেয়েটার হাতে একটা ঘড়ি বাঁধা ছিল, আসলে সেই ঘড়িটা তো আর ঘড়ি নয়, একটা ক্যামেরা। সেদিনকার সব ঘটনা ওই ক্যামেরায় উঠে গেছে। হ্যাঁ, সেদিন ওই মেয়েটার হাতে একটা ঘড়ি ছিল, আর ওই ঝামেলার সময় ওর হাত থেকে খুলে পড়ে যেতে দেখেছি। এখন এখন ওই ঘড়ি নিয়ে ওরা আদালতে যাবে স্যার। আদালতে যাবে? এই ছোট ভাই, যত টাকা নিতে চাস নে, আমার সিন্ধুকে উজাড় করে ঢেলে দেবো। দরকার হলে 2-4টে লাশ ফেলে দিবি, তার বদলে আমার ঘড়িটা চাই। ঘড়ি ঘড়ি। আচ্ছা জগৎবাবু, ওই ঘড়িটা এখন কার কাছে আছে? ওই সাংবাদিক মেয়ে স্যার, কুমার কাছে। কোনো চিন্তা করো না বড় ভাই, আমি এক্ষুনি ওই ঘড়িটা উপমার কাছ থেকে এনে আপনার হাতে তুলে দেবো। আমি যাচ্ছি। মরদ কা বাপ, হাতি কা দাঁত। স্যার এই সিন্ধুকে টাকা ঢালার সময় আমার নামটা একটু মনে রাখবেন স্যার। নিশ্চয়ই মনে রাখবো। আর তুই আটাও মনে রাখিস, ওই সিন্ধুকের সঙ্গে সঙ্গে একটা বড় চাকু রাখা থাকে। আমি যদি ওই ঘড়িটা না পাই, ওরা সব কটা অফিসারকে কেটে টুকরো টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দেবো। ঘড়িটা যদি ওই মেয়েটার হাত থেকে খুলে গিয়ে পড়ে থাকে, সেটা ওখান থেকে উঠে গিয়ে অর্জুনের বাড়িতে গেল। কে পাঠালো? ওটাই তো আমার মৃত্যুবান। আমি তো এত সহজে মরবো না, আমাকে আরো অনেক অনেক দিন বেঁচে থাকতে হবে, আমাকে অনেক কাজ করতে হবে। আজ থেকে 100 বছর পরে স্কুল কলেজের প্রত্যেকটা বইয়ের পাতায় লেখা থাকবে পৃথিবীর সেরা শয়তানের নাম হলো ভগবান। না, ওই ভগবান না, এই ভগবান জানা, কলে যুগের ভগবান জানা।